সবাইকে আমন্ত্রণ আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। এক মাসের আলোচনা আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। গত বছর পহেলা জুলাই আর এবছরের পহেলা জুলাইয়ের কতটা পার্থক্য, ৩৬৫ দিনে কতটা বদলে গেছে বাংলাদেশ, কতটা বদলাতে চাই আমরা, এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে শুধু আজ নয়, প্রতি বছরের পহেলা জুলাই। কারণ ক্যালেন্ডারের এই তারিখটি আমাদের স্মরণ করিয়ে দিবে হোলি আর্টিজানের রক্ত আর ভয়াবহতাকে। ইতিহাসের যে নির্মম আর ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, তা থেকে শিক্ষা নিতে হবে বইকি। পরবর্তী প্রজন্মকে একটি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মুক্ত দেশ উপহার দেওয়ার চেষ্টা থাকবে অবিরাম। কারণ হোলি আর্টিজানে জঙ্গিদের বর্বর হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২০ জন নিরীহ মানুষ, যাদের মধ্যে ৩ বন্ধুরাষ্ট্র, জাপান, ইতালি ও ভারতীয় নাগরিকও ছিল। কী উদ্দেশ্য ছিল হামলাকারীদের? এটা কি এজন্য যে সরকার দেশে আইএসের অস্তিত্ব স্বীকার করতে চান না, নাকি বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার কোনো ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং দেশের বাইরে? আমরা কি হোলি আর্টিজানের ঘটনাকে নিছক আইন শৃঙ্খলাজনিত সমস্যা বলবো, নাকি এটি রাজনৈতিক বৈশ্বিক সমস্যার বাংলাদেশি প্রকাশ? আইএস নাকি হোমগ্রোন জঙ্গি গোষ্ঠী? কারা ঘটালো হোলি আর্টিজান, আর কারা ওত পেতে আছে সময় সুযোগের অপেক্ষায়? গত এক বছরে ২৪টি সফল অপারেশনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রায় ৭০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। সদুয়েক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারি বা সন্তুষ্ট হওয়ার সুযোগ আছে কি? আমরা মনে করি নাই। রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক শক্তিশালী উদ্যোগ আয়োজন না থাকলে কিভাবে প্রতিরোধ হবে জঙ্গিবাদ? ধর্মের অপব্যাখ্যা দিয়ে যে জঙ্গিবাদের বিস্তার ঘটছে সারা বিশ্বে, তার পাল্টা কর্মসূচি বা কি আছে? এসব প্রশ্নের জবাব খুঁজতে চাই আমরা। এক মাসের আলোচনায় প্রস্তুত চাই একটি উপসংহারে, জঙ্গিবাদ দমনের উপায় খোঁজার একটি সুপারিশও তৈরি করা আমাদের আগ্রহ। আর সেজন্য এবার উপসংহারের আলোচনার বিষয় জঙ্গিবাদ নির্মূলে ঐক্য, সবাই মিলে। আর এই বিষয়ে আজকের সূচনা দিবসের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক এলাহি চৌধুরী। আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা শুরু করবো আলোচনায়। তার আগে আমি শ্রদ্ধা জানাতে চাই হোলি আর্টিজানের নিহতদের উদ্দেশ্যে, যাদের মর্মান্তিক মৃত্যু আমাদের নতুন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধিক্কার জানাতে আর সোচ্চার হতে উদ্যোগী করেছে। আমি শুরু করতে চাই সাখাওয়াত হোসেন আপনাকে দিয়ে। আপনি জানেন, আজকে যখন এই আমরা আলোচনা করছি তখনও কুষ্টিয়ায় একটি জঙ্গি বিরোধী অভিযান চলমান আছে। ৩ নারী জঙ্গি সহ আটক হয়েছে এবং তাদের কাছে সুইসাইড ভেস্ট উদ্ধার হয়েছে। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখনও সেখানে বোম ডিসপোজাল ইউনিট ৩টি বোমা নিষ্ক্রিয় করেছে। আপনি যদি সূচনা করেন, এই যে জঙ্গিবাদের থাবার নিচে আছি আমরা, কখনো প্রতিরোধ, কখনো সেই নস্যাৎ করার চেষ্টা চলছে, চলবে, আমরা আর কিভাবে এগোবো? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশকে আইসোলেটেড দেখলে তো হবে না, কারণ এই বিষয়টা তো এখন আমরা দেখছি চারিদিকে ছড়িয়ে গেছে এবং এটা আরও ছড়াচ্ছে যা দেখা যাচ্ছে। এবং এর ধরন পরিবর্তন হচ্ছে, ট্যাকটিক্স পরিবর্তন হচ্ছে, প্রতিদিন অস্ত্র পরিবর্তন হচ্ছে, নতুন নতুন কৌশলের মুখোমুখি হচ্ছে আমরা, কৌশল এবং নতুন নতুন ওয়েপন, অস্ত্র। আগে শুধু আমরা ভাবতাম যে রাইফেল নিয়ে, বা পরে দেখলাম তলোয়ার নিয়ে, এখন ওই কিচেন নাইফ নিয়ে, গাড়ি নিয়ে। তো বিষয়টা যেটা যদি দেখা যায়, তাহলে শুধু বাংলাদেশকে যদি আইসোলেটেড করে আমরা কথা বলি, তাহলে মনে হয় যে শুধু আমরাই এই দ্বারা আক্রান্ত। আমাদের এখানে যে ঘটনাটা 1 বছর আগে ঘটেছিল, সেটা ঘটা উচিত ছিল না আমার মতে। কারণ আমরা সিগন্যালগুলো পাচ্ছিলাম যে একটা কিছু ঘটতে যাচ্ছে, সিগন্যাল ছোট হোক বড় হোক, সিগন্যালগুলো ছিল। তা আমার মনে হয় তখন আমরা ওই সিগন্যালগুলোকে খুব একটা রিড করতে পারি নাই, অথবা পড়তে পারলেও সেগুলো গুরুত্ব দিতে চাইনি। এবং গুরুত্ব না দেওয়ার কারণে যেটা হচ্ছে, এই ঘটনাটা একেবারে নাকের ডগায় ঘটেছে। নাকের ডগায় জন্য বলবো যে এমন একটা জায়গা যেটা তার কিছুদিন আগেই, বোধহয় 6 মাসও হবে না, যেখানে একজন ইটালিয়ান সিজার মারা গেলেন, ওখানে তাকে বিদেশি নাগরিক হত্যা করা হলো। তারপরে অস্ট্রেলিয়া আসতে চাইল না, নানান রকমের কিসা কাহিনী। এবং ওটি একটি কূটনৈতিক পাড়া, যার নিরাপত্তা দেশের মধ্যে সর্বোচ্চ। সেই হিসাবে যদি আমি বলি, তাহলে আমরা একটা লেসন লার্ন করলাম, খুবই কস্টলি লেসন। হয়তো আমাদের এই লেসনটা এখন ইতিহাস হয়ে গেছে, এখন ইফ নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, এটা হলে ওটা হতো, ওটা হলো। বাট আমরা একটা লেসন লার্ন করলাম ওখান থেকে, যে কোনো জিনিসকে লাইটলি নেওয়া উচিত না যখন সারা বিশ্বে এই ঘটনাগুলো ঘটছে। আমরা কোনো আইসোলেটেড প্রজাতি নয়, আমরা অল কানেক্টেড, সোশ্যালি কানেক্টেড, গ্লোবাল ভিলেজ বলি, সোশ্যালি কানেক্টেড, রিলিজিয়াসলি কানেক্টেড, আর্থিকভাবে কানেক্টেড। আমরা কিন্তু একটা কানেক্টিভিটির মধ্যে আছি। সেই কানেক্টিভিটির মধ্যেও কিন্তু জঙ্গিবাদ ইজ অলসো কানেক্টেড।
তো আমরা যদি মনে করি সব কিছু কানেকশন হচ্ছে, এটা কানেকশন হচ্ছে না। কাজে আমরা আইসোলেশনে দেখি না এটাকে। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে তারপরে যে অ্যাকশনগুলো এখন হচ্ছে, ডেফিনেটলি ল এনফোর্সিং এজেন্সিকে আমি মনে করি যে দে আর গোয়িং গুড অ্যাকশন। কিন্তু ইজ দ্যাট এনাফ? তাহলে যদি এই অ্যাকশনেই এনাফ হতো, তাহলে এই 67 লোক মারা যাওয়ার পরে প্রতি মাসে নতুন করে কোনো না কোনো জায়গায় আমরা দেখছি হচ্ছে, এবং সেখানে এবং এক বছর যদি আপনি দেখেন 23টি অভিযান 23টি অভিযান হয়েছে, তাহলে প্রতি মাসে গড়ে 2টি করে অভিযান এক্স্যাক্টলি। এবং ধরন কি পরিবর্তন হচ্ছে, এখন সুইসাইড বেসড আসছে, এখন বম আসছে, এর সাথে যুক্ত হচ্ছে নারী, এর সাথে যুক্ত হচ্ছে শিশু। তার মানে একটা বিস্তার ঘটেছে, যেটা যদি আমি বলি যে একটা ল্যাটারাল বিস্তার ঘটেছে, সেই বিস্তারটা নারীদের মধ্যে চলে গেছে। সে তার কার বউ হলো, কার বোন হলো, কার মা হলো, ওটা বড় কথা নয়, বাট নারীদের মধ্যে ঢুকে গেছে। কাজে এই জিনিসটা কিন্তু আমরা যদি ওইভাবে দেখি, তাহলে আমি বলবো না যে আমরা খুব কমপ্লেসেন্ট থাকতে পারি, কারণ যেই নারীদের মধ্যে তখন যাবে, তখন আপনাকে বুঝতে হবে যে বিস্তারটা বেশ মোটামুটি একটা বিস্তার ঘটেছে। এখন কথা হলো যে হোয়াট টু ডু, চিন্তা করতে হবে হোয়াট টু ডু। আমি এই হোয়াট টু ডুর জায়গাটাকে আপনাকে থামাবো, নিশ্চয়ই আমরা কি করবো আর সেই আলোচনায় আমাদের মূল। আমি তার আগে স্পেশালের কাছে জানতে চাইবো যে সাকত হোসেন যেমন বললেন, সিগন্যাল ছিল আমাদের কাছে, আমরা আস করছিলাম, আমরা আভাস পাচ্ছিলাম যে এরকম কিছু হতে পারে। এবং এই যে তারপর হোলি আর্ডেন যেটি বললো যে কস্টলি, আমরা অনেক দামে একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করলাম। আপনার কি মনে হয় যে আমরা খুব রিল্যাক্টেড ছিলাম? অনুষ্ঠান করে আসছি এবং আমার পরিষ্কার মনে আছে হোলি আর্টিজানের আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের থেকে দাবি করা হচ্ছিল যে তাদের শিকড় আমরা উপড়ে ফেলেছি, এবং একের পর এক সাকসেস হচ্ছিল। অস্ত্র আমরা করছিলাম, কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, কখনো রিমোট এলাকায়। এবং এই যে সেন্স অফ কমপ্লেসেন্সি, এবং যখন ওই ইটালিয়ান মারা যায় বা এইখানে রংপুরে যে ঘটনাটা ঘটলো, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এগুলো হচ্ছে রাজনৈতিক সরকারকে বিপদে ফেলার জন্য, বা আমাদের একটা খুব ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার। তখন আমি বলছিলাম যে দেখুন, এর থেকে বাইরে এটা কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করুন বা না করুন, এটা কিন্তু একটা নতুন ধারা, যারা এই প্রচলিত রাজনীতির ভিতর থেকে সুযোগ নিয়ে তারা কিন্তু বেরিয়ে আসছে, এবং যারা যেটা ওই স্যার বললেন বৈশ্বিক যেটা ইসলামী আন্দোলন হচ্ছে, তার একটা ইসলামী জঙ্গি আন্দোলনের বাংলাদেশি রূপ। তারপরে যখন হোলি আর্টিজান হলো, দেখেন যে তাদের এক্সপ্রেশন, এর আগে পর্যন্ত জেএমবিতে কি দেখেছি, বোমা মেরেছে, সেখানে নিরীহ মানুষ মারা গেছে, কিন্তু পয়েন্টেডলি সারা বাংলাদেশের 63 জেলায় একই সময় হয়েছে, সবকিছু হয়েছে। কিন্তু এই জায়গাটা ছিল যে আইসোলেট করে যে অমুসলিমদেরকে আমি হত্যা করব, এবং মুসলমানও যখন একজন যে প্রপারলি তাদের চোখে ধরা পড়ে মনে হয়েছে সে প্রপার মুসলমান নয়, তাকে হত্যা করেছে, এবং অমুসলিমদেরকে বেছে বেছে হত্যা করা। ইউসি এটা এমন ক্রুয়েলভাবে হয়েছে, যেটা এমনকি এই যে আপনার বেলজিয়ামে ধরুন বা জার্মানিতে আসছে, বোমা মেরে, ফ্রান্সে বোমা মেরে দিয়েছে, গাড়ির উপর দিয়ে চালিয়ে যাচ্ছে, সে জানে না সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান বা আফ্রিকান না আরব, সে। কিন্তু এখানে যখন আপনি আইসোলেট করেছেন ঠান্ডা মাথায়, এবং তাদেরকে গুলি করেছেন, তাদেরকে তারপরে আবার তাদেরকে টুকরা টুকরা করেছেন, এবং সেগুলোর ছবি তুলে অ্যাপস করে আপনি বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, তখন কিন্তু আমাদের ভীষণভাবে, এবং আজকে যখন আমরা বলি যে বিদেশিরা ভয় পেয়েছে, এটা তো ভয় পাওয়ারই কথা, কারণ এই প্রক্রিয়াটা কিন্তু আর কোথাও এই ধরনের হয়নি। তো আমাদের বাংলাদেশের জন্য তো এটা ভীষণ একটা ধাক্কা। তারপর থেকে যেটা আমি বলবো যে আমাদের এফার্টস, স্যার যেটা বললেন যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পিছনে অনেক আমরা ব্যয় করেছি, এই জন্য যে এটা তো দেশের তো রিসোর্সেস, আপনি হাজার হাজার আপনি সিসিটিভি ক্যামেরা কিনেছেন, আপনি আর্চওয়েজ বানিয়েছেন, আয়রন দিয়েছেন, রাস্তাঘাটে আপনি চেকপোস্ট বসিয়েছেন, আমাদের বাহিনীদেরকে নতুন নতুন বাহিনী গড়ে তুলেছি আমরা, তাদের প্রশিক্ষণের নিশ্চয় ব্যবস্থা, কিন্তু এই গরিব দেশে মানে পুলিশকেও আমরা আর্মার্ড কার্ড দিয়েছি। ইয়েস, এখন এই গরিব দেশের কতটুকু সম্ভব একটা, আপনি যখনই এই রিসোর্সগুলো আপনাদেরকে দিচ্ছেন, মানে অন্য কোথাও থেকে রিসোর্সগুলো কেটে আনা হচ্ছে, তাই না? যে কিন্তু এগুলো রিসোর্স দেওয়ার পরেও কিন্তু আমরা দেখছি যে গ্রোথ বন্ধ হচ্ছে না, এবং কোয়ালিটেটিভ চেঞ্জ হয়েছে যে জেএমবির সময় হয় অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অথবা গ্রামের একটা মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে তারা টার্গেট করেছে। এখন আমি দেখছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার
সে তো বটেই, তার সমস্ত পরিবার সহ সে তথাকথিত হিজরত করে গায়েব হয়ে যাচ্ছে। এবং সামরিক বাহিনী থেকে অপশন নিয়ে এটাতে যুক্ত হচ্ছে। আর সামরিক বাহিনীর তো অবসর নিয়ে করছে, সামরিক বাহিনীর থেকে হয়তো পালিয়ে গিয়ে এরকম আছে হয়তো, আমি জানি না। মানে বাট এবং যে কয়েকজন সামরিক বাহিনী আসছে তারা তো তাদের কেরিয়ার তো ভালো কেরিয়ারের ছেলেপেলেরা, সেটি আমাদের চিন্তার বিষয়। আজকে এখন আমি যদি একজন গ্রামের কৃষকের সন্তান অশিক্ষিত আর ভিজাভিজ যদি আমি একটা কম্পিউটারে দক্ষ বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করে আসছি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একজন যখন এইসব কাজে জড়িত হয়ে যায় তখন সেটা তো আমাদের অনেক বেশি চিন্তার, কারণ সে কিন্তু অনেক বেশি ক্ষতির কারণ হয়ে যেতে পারে। সেটা একটা হয়েছে। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা তো জানি, এখন অস্বীকার করার উপায় নেই যে বেশ কিছু বাংলাদেশি তারা দেশ ছেড়ে যে আপনার সিরিয়াতে বা ইরাকে তারা গেছে এবং অধিকাংশই মারা পড়বে, কারণ এখন তো অপারেশন একদম শেষ পর্যায়ে, তাদের মসুলে শেষ হয়ে গেছে, রাকাতেও খুব শিগগির হবে। এবং বিশেষ করে যারা বাইরে থেকে গেছে তারা খুব সহজেই আইডেন্টিফাই হয়ে যেতে পারে। অনেকে এখন ওই যে ছদ্মবেশে ওই রিফিউজিদের সাথে পালিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু মনে রাখবেন যে যারা বাইরে থেকে গেছে তাদেরকে অতি সহজে চেনা যায়, তাদের আরবি ভাষা বা তাদের কিন্তু ওখানে থাকার কোনো এক্সকিউজ নাই। এখন অনেকে বলছে যে আমাকে জোর করে দেখুন, আমাকে এখানে বাধ্য করেছে থাকার, আমি তো থাকতে চাই। কিন্তু কেউ যদি চেচনিয়া থেকে যায় বা কেউ উজবেকিস্তান থেকে যায় বা কেউ বাংলাদেশ থেকে যায়, ওখানে ধরা পড়ে তার হাতে কিন্তু কোনো রক্ষা কবচ নাই, কোনো এক্সকিউজই নেই। তো সে ধরনের হচ্ছে। অতি সম্প্রতি যে ফিলিপাইন্সে সেখানেও খবর আসছে যে 3 জন বাংলাদেশি সেখানে হয়তো নিহত হয়েছে ভাই। তো এগুলোতে আমরা চিন্তার বিষয়, এই যে গ্রোথটাকে আমরা এখনো বন্ধ করতে পারিনি। যে গ্রোথ বন্ধ করতে পারি, আমি কথা শুনে ডিস্ট্রাকশন আপনি বলতে চাচ্ছিলেন যে করণীয়টা হোয়াট টু ডু আপনি বলছেন, কিন্তু এই যে এখন যদি মাসুলেরও পতন হয় বা আইএসের হেডকোয়ার্টারও না থাকে, তারপরে আমরা এই বিপদ থেকে মুক্ত হতে পারবো না সহজে। এটা তো তাহলে করণীয়টা যদি আমার কথাও নয়, এটা আমেরিকার ডিফেন্স সেক্রেটারি কিন্তু পরিষ্কার বলেছে যে মসুল পড়ে যাওয়া মানে এই নয় যে তারা খতম হয়ে গেছে, রাকা পড়ে যাওয়া মানে এই নয় যে তারা খতম হয়ে যাচ্ছে। কারণ এটা একটা আইডিওলজি বেসড মুভমেন্ট বলেন, যেটাই বলেন আপনি, যা কিছু বলেন, আইডিওলজি বেসড একটা মুভমেন্ট ফর রং অর ফর রাইট, সে কথা আমি যাচ্ছি না। কাজে এই আইডিওলজিটাকে তো আপনি সহজে মারতে পারছেন না, সেটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনাকে মনে রাখতে হবে এই লোকগুলো যারা গত 2 বছর যুদ্ধ করছে, এটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে, যেটাকে আমরা বলি ব্যাটল হার্ডেন্ড। আচ্ছা, ব্যাটল হার্ডেন্ড মানে যুদ্ধ করে তারা শক্ত হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে, দে হ্যাভ নাথিং টু লুজ। এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে এখানে হোলি আর্টিজানে, এরা কোনো নেগোসিয়েশনের জন্য আসেনি, এরা কোনো দাবি দেওয়ার জন্য আসেনি, এরা বেঁচে পালিয়ে যাওয়ার জন্য আসে নাই। তারা তাদের কাজ করেছে, করে ওখানে বসেছিল যে গভর্নমেন্ট কিলাস। হ্যাঁ, এই মোটিভেশন, এই আইডিওলজির বিপরীতে আমরা কি করতে যাচ্ছি? আমরা কিছুদিন কিন্তু এটা হই রইল, সব মিলে আমিও গেলাম, সবাই গেল, অনেক কথা হলো, অনেক কিছু হলো, কিন্তু তারপরে তো থেমে থাকিনি। তারপরে তো 3 জন 4 জন 5 জন করে চলে যাচ্ছে। এবং আমাকে একজন ইংল্যান্ড থেকে টেলিফোন করলেন যে আমার ভাইকে ধরে নিয়ে গেছে। এখন ভাইকে কেন ধরে নিয়ে গেছে এটাও তো কোনো ব্যাখ্যা নেই। এই যে ধরে নিয়ে গেছে, কারা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা ডেঞ্জারাস থ্রেট। আমরা ল এনফোর্সিং এজেন্সির মুখে শুনি যে আমি নেই, ও নেই, ওই নেই, কিন্তু তাহলে তারা যাচ্ছে কোথায়? এবং এই যে ধূম্রজাল একটা সৃষ্টি হচ্ছে, এইটা খুব ভালো বিষয় নয়। আইএস বাংলাদেশে যারা গেছে তারা ফিরবে কিনা আমি মনে করি যে তারা এখানে ফিরবে। তারা বিভিন্ন রণক্ষেত্রে যাবে, বাংলাদেশের বাইরে যাবেন। যে 3 জন আমিও পড়লাম যে আপনি ফিলিপিন্সে 3 জন মারা গেছে, কিন্তু বাংলাদেশে তারা যে আইডিওলজিটা ছড়িয়েছে গত 4 বছর বা 5 বছর, সেই আইডিওলজিটাকে কিন্তু আমরা স্বীকার করতে চাইনি বলে এখন আমরা বিস্তৃতিটা দেখছি। এটা হয়তো অনেক অল্প সংখ্যক, এটা আমি বলবো না যে বিশাল একটা বাহিনী, অল্প সংখ্যক, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে একজন এই ধরনের আইডিওলজিক্যালি টোটালি ডগমেটিক্যালি একজনও ইজ এ ডেঞ্জারাস ওয়েপন। এটা দেখছি তো আমরা, একজন থাকলেও 10 জন সৃষ্টি হওয়াটা খুব সহজ, অ্যাবসলিউটলি সৃষ্টি হওয়া সম্ভব, এবং একজন যে ক্ষতি করতে পারবে সেটা অকল্পনীয়। আমাদের এখন যেটা চিন্তা করতে হবে, যেটা মনে করি যে আমাদের সমস্যাগুলো কোথায়। সমস্যাগুলো হচ্ছে যে কালকে আমি এই জায়গায় বলছিলাম যে র্যাপিড আরবানাইজেশন হচ্ছে, র্যাপিড, ভীষণ র্যাপিড। আপনি গ্রাম থেকে চলে আসতেছে সব শহরে, কারণ সব শহরে আমরা কনসেন্ট্রেট করেছি যত রকমের আমাদের কর্মসংস্থান বলি, স্বাস্থ্য বলি, এভরিথিং।
এই বড় 3-4টা শহরের মধ্যে কনসেন্ট্রেটেড, এগুলোকে আমরা বাইরে নিয়ে যেতে পারি না। এই র্যাপিড গ্রোথ যখন আপনার হয়, একটা ট্রানজিশন যখন হয়, আপনি যখন এখানে চলে আসেন, তখন একটা ফ্রাস্ট্রেশন সৃষ্টি হয়। সেই ফ্রাস্ট্রেশন হবেই, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা এটাকে অ্যাড্রেস এখনো করতে পারিনি। সাকাত হোসেন, তাহলে কি আপনি বলবেন যে সারা বিশ্বের যে বৈশ্বিক প্রবণতা আছে সেটি একটি বিষয়, আবার আমাদের নিজেদের ভিতরে আমাদের আরবানাইজেশন বা আমাদের সামাজিক পরিবর্তন, শুধু আরবানাইজেশন না, আমি একটা ঘটনা বললাম, কিন্তু সামাজিক পরিবর্তন আমাদের নিজের দেশের মধ্যেও এমন কিছু করছে যেটা ওইটাকে উৎসাহিত করছে। আজকে আরবান সোসাইটি, আমি জানি না আমার উপরতলায় কে থাকে, আমি জানি না আমার পাশে কে থাকে, আপনি বলছেন সেই সামাজিক ব্যবস্থাপনার যে পরিবর্তন হচ্ছে তাও ওই জঙ্গিবাদের দিকে ধাবিত করার দিকে পরিবেশ সৃষ্টি করছে। সকলকে স্টাডি করে দেখেন না যে ছেলেপেলেগুলো গেছে। আমরা এই বিষয়ে আলোচনা করবো একটু বিরতির পর। দর্শক থাকুন আপনারা আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকাত হোসেন এবং ইশফাক এলাই, আপনারা থাকুন আমাদের সাথে। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি জঙ্গিবাদ নির্মূলে ঐক্য, সবাই মিলে। স্টুডিওতে আছেন ইশফাক এলাই চৌধুরী এবং এম সাকাত হোসেন। আপনি বলছিলেন যে আমাদের যে সামাজিক পরিবর্তন সেটা তো একটা অনেক, এটা কিন্তু ছোট বিষয়, এটা অনেক বড় বিষয়। তারপরে আপনি দেখেন আমাদের শিক্ষাঙ্গনের অবস্থা দেখেন, ছোট ছোট ছেলেবেলে সকালবেলা যায়, সন্ধ্যার সময় আসে, তারপর আবার তাকে ধরে নিয়ে গিয়ে আপনি এক্সট্রা কোচিংয়ে চলে যাচ্ছে। সে সময়টা পাচ্ছে কত? সময়টা এখন যা পাচ্ছে ও রাস্তা দিয়ে হাঁটে আর মোবাইলে অ্যাপস নিয়ে খেলাধুলা করে। আপনি এই ধরনের আইসোলেশন যখন হয়, তখন এইগুলো কিন্তু যেটা বলে আর কি, যে সেলফ মোটিভেটেড হয় অনেক কারণে। আপনার উপর একটা ক্ষোভ, আপনার সাথে আমি কথা বলছি না, তার সাথে একটা কথা বলছি না, কিন্তু আমি এখন যে টেকনোলজির মধ্যে আছে এটার মধ্যে ঢুকে ফ্রেন্ড হয়ে যাচ্ছি, বিকামিং ফ্রেন্ড। আমি একটা বই পড়লাম ইদানিং, বইটার নাম হলো আন্ডার দি স্কিন অফ জেহাদিস। এটা লিখেছে একটা ফ্রেঞ্চ ইয়াং লেডি জার্নালিস্ট, এবং সেই আইএস ওই ইন্টারনেটের মাধ্যমে হি বিকেম ভেরি ফ্রেন্ডলি উইথ ওয়ান অফ দি আইএস নেতা, এবং সে জানতে চাচ্ছিল যে হাউ দে মোটিভেট, এবং একে যেভাবে মোটিভেট করেছে সে তো জানে যে নট টু বি মোটিভেটেড, বা সে ছদ্মনাম দিয়ে বোরকা টোরকা লাগিয়ে কথা বলতো। সে একটা বই লিখেছে যে হাউ দে মোটিভেট, কীভাবে মোটিভেট করে ইয়াং ছেলে পেলে, ইয়াং মহিলাদের, হাউ ডু দিস। তো এখন যেটা হচ্ছে যে আপনি যখন সেলফ মোটিভেটেড হন, তখন আপনাকে মোটিভেশন করতে বেশি সময় লাগে না, ডাজন্ট টেক মাচ টাইম। একটা ছেলে আইসোলেশনে থাকে, তার কোনো কিছু করার নেই, সে দেখে, এবং সে দেখে যে হোয়াট ইজ হ্যাপনিং ইন আফগানিস্তান, কি হচ্ছে ইরাকে। আমরা হয়তো দেখি না, আপনি হয়তো দেখেন না, কিন্তু সে দেখছে যে রক্তপাত হচ্ছে, গ্রামকে গ্রাম চলে যাচ্ছে, সেগুলো আমরা জানি না, নিরীহ লোক মারা যাচ্ছে। এই যে আয়ান ছেলে ডুবে গেল, শত শত লোক পানির মধ্যে ডুবে যাচ্ছে। সো তার একটা ভিতরে একটা রিয়াকশন হয়, হি বিলংস টু, তখন আর কি আই বিলং টু দ্যাট। আমরা যেরকম আমি মাঝে মধ্যে বলি, তো অনেক অ্যাবজর্বিং ফিল্ম দেখলে আপনি মনে হবে আপনার কাছে যারা আমি তো এটার পার্ট। হ্যাঁ, আপনার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, হ্যাঁ, আপনি পার্ট হয়ে যাচ্ছেন। ও সিনেমার মধ্যে, ছবির মধ্যেও কাঁদছে, আপনারও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এই জিনিসগুলো কিন্তু আপনি স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনি এর মধ্যে ঢুকে যান, তখন এটা ভেরি ইজি টু তাকে মোটিভেট করা। এখন আমাদের কি করণীয়? আমাদের যে করণীয়গুলো সেগুলো কিন্তু আমরা করছি না। আপনি ঢাকা শহরে কোন পাড়ায় পাড়ায় খেলা হয় আমাকে বলেন, কোন জায়গায় আপনি যে বসতে পারবেন, পার্কে আপনি কি হচ্ছে চিন্তা করেন, পলিটিক্যাল স্পেস কোথায়? আমি যে ফ্রিলি দুটো কথা বলবো, চারজনকে গালাগালি করব, সেটাও তো আমার পক্ষে সম্ভব না। কিছু হলে গুম হয়ে যাচ্ছে, গুম হয়ে যাওয়ার পরে কেউ জানে না কোথায় গেছে, সে কি পুলিশে নিয়ে গেছে, না কোনো আর গ্যাং নিয়ে গেছে, না কি করছে, সেই আইএসএ যোগ দেওয়ার জন্য চলে যাচ্ছে। এইগুলো তো মানে উই আর নট ট্রান্সপারেন্ট। আমরা ট্রান্সপারেন্ট নই। আমরা কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনা নিয়ে আমরা খুব হইচই শুরু করে দিই, কিন্তু আমরা উই আর নট ট্রান্সপারেন্ট। কি বলবেন যে তাহলে আমাদের সামাজিক সাইড থেকে যেটা বলেছেন এটার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ এই যে আমাদের অতি আধুনিকায়ন এবং দ্রুত আধুনিকায়নের ফলে যে পরিবারের মধ্যে যে বিচ্ছিন্নতা বোধ এসছে, আমাদের হাউলি আর্টিজানের পরে অনেকেই প্যারেন্টসরা যে ইভেন ইন্টারভিউতে তারা বলেছে, মানে দুঃখজনক, তারা বলেছে আমরা তো শহর থেকে সব দিয়েছিলাম, তাকে সব থেকে ভালো স্কুলে পাঠিয়েছি, তাকে সব থেকে ভালো কোচিং করেছি, তাকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনে দিয়েছি, সে যা চেয়েছে তাই দিয়েছি, তারপরে সে ছেলে কিভাবে এরম হলো, ওই যে সে ছেলে কিভাবে এরম হলো, জি, যে সেখানেই তো প্যারেন্টসের দুর্বলতা। প্যারেন্টস কেন জানবে না? প্যারেন্টস কেন যা চাইবে তাই দিতে হবে তাকে? কেন তার অ্যাকাউন্টেবিলিটি নেই? এটা তো আছে। আর আমি তারপর স্যারের সাথে সবকিছুতে একমত হয়ে আরেকটা জিনিস যোগ করতে, যে আমাদের রাজনীতিতে যে ধর্মের
যে যেটা প্রভাবটা বাড়ছে এবং আমরা তোষামোদী রাজনীতির দিকে যাচ্ছি। যে ধর্মের যে অংশটা আমাদের কখনোই আমাদের এখানে ধর্মের অংশ ছিল না, কিন্তু তাকে আমি রাজনীতিকরণ করে আমরা তাকে পোশাকি ধর্মের আবরণে এনে, এবং এটা তো আমরা পরিষ্কার জানি, মানে এটা সামরিক যে জান্তাগুলো ছিল, এবং বিশেষ করে আমি এরশাদ সাহেবের কথা বলবো যে উনার সময় এগুলোকে পোষা হয়েছে, এবং যেসব ট্রেডিশন উনি শুরু করে দিয়েছিলেন ওগুলাই কিন্তু এখনো চলছে। এই ইফতার কালচারটাই বলেন, বাংলাদেশে কখনো ইফতার কালচার, পাকিস্তানেও ছিল না, এখন নানান জায়গায় হচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু ওই প্রথম দিন যে এতিম দিয়ে শুরু করব, তারপরে একদিন কাকে ডাকবো, ডিপ্লোম্যাটস ডাকবো, আলেম উলামাকে ডাকবো, এরকম করে 30 দিনে 30টা এগুলো কিন্তু শুরু হয়েছে। তার মানে কি ধর্মীয় চর্চা আমরা কমিয়ে দেবো? নো, ধর্ম চর্চা আর ধার্মিকতা দেখানো ইজ কোয়াইট ডিফারেন্ট। ইউ সি, আমাকে তো দেখাতে হবে না আমার কি তো, কিন্তু আমার যেখানে আমরা জানি যে দুর্নীতি বাড়ছে, অনৈতিকতা বাড়ছে, সব কিছুই বাড়ছে, আবার ধার্মিকতাও বাড়ছে। আমি মানে নামের সাথে আলহাজ লাগাচ্ছি, অথচ আমি হয়তো একটা আমার আর্থিক ব্যবস্থাপনা আমার স্বচ্ছ নয়, আমি হয়তো ইনকাম ট্যাক্স সেখানে ফাঁকি দিচ্ছি। এই যে বৈপরীত্য, এগুলো কিন্তু বাংলাদেশে অনেক বেশি, এবং ছেলেরা এগুলো দেখে। অনেক পরিবারই এরকম হয়েছে, যখন যে তার প্যারেন্টসদের, বিশেষ করে হয়তো বাবার ক্ষেত্রে বা কোনো কোনো মায়ের ক্ষেত্রে যখন অনৈতিক জীবনযাপন তারা করেছে, তখন কিন্তু তারপরে এসে যদি আপনি যতই আপনার ছেলেকে বোঝান যে বাবা সৎ হও আর ন্যায় পথে থাকো, ইট ডাজ নট অ্যাপিল। তখন যে সে কনফ্লিক্টে ভুগে, ওই সময় যখন ওই যে রিক্রুটার, যে আইদার অনলাইন হতে পারে, বা তার বড় ভাই হতে পারে, মসজিদে যে সে যেখানে যে তাকে উপদেশ দিচ্ছে সেইখানেও হতে পারে, ক্লাবে হতে পারে, যে তাকে রিক্রুট করছে। এবং যেটা আমরা বাংলাদেশে দেখছি যে এখন আর গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, সমাজের অত্যন্ত হতদরিদ্র। আবার ইনফ্যাক্ট হতদরিদ্র বলাতেই আমার খেয়াল হলো যে ইনফ্যাক্ট 60s and 70s এর দিকে আমরা যে প্রলিতারিয়েট সমাজ ব্যবস্থার কথা বলতাম, যে যেখানে হতদরিদ্র এবং একসঙ্গে হবে, এইখানে কিন্তু আমি আরেকটা ওই ধরনের একটা মিলমিশ দেখতে পাচ্ছি, যে একই অভিযানে তারা একদম গ্রামের অশিক্ষিত ছেলের সাথে কিন্তু আমার ঢাকার আরবান গুলশান প্রাইভেট বলুন, পাবলিক ইউনিভার্সিটি, আপনারা দুজনেই একটু সামাজিক ব্যাপারটা বলছেন, রাজনৈতিক ব্যাপার বলছেন, এবং আমাদের কিছুটা আদর্শ রাজনীতির কথা বলছেন, কিন্তু আমরা কি সামরিক বা আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মানে সামরিক অভিযান বা আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এটা থেকে আগে থেকে সতর্ক থাকা, যেটি শুরুর দিকেই সাকওয়াত হোসেন বলছেন যে আমরা কিছু আভাস পাচ্ছিলাম কিন্তু আমরা সিরিয়াস ছিলাম না, সেজন্য এই জায়গায় এটাকে বলে ডিনায়াল মোড, যে আমার অসুখ হয়েছে, আমি স্বীকার করছি না যে আমার অসুখ হয়েছে, আমার ক্যান্সার বডিতে আছে, আমি বলছি না আই এম ফাইন, আমার হার্টের প্রবলেম আছে, আমি বলছি ফাইন। তো আমরাও কিন্তু দীর্ঘদিন যাবত এটাকে উপেক্ষা করে আসছিলাম, ইন দ্য সেন্স এটাকে বলেন আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করাই হোক, অথবা জাস্ট সাময়িক সুবিধা আদায়ের জন্য। কিন্তু এইটা যে গ্রো করছিল, সেটা কিন্তু হোলি আর্টিজান আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু সেখান থেকে যদি আপনি উপসংহারের কথা আসেন, আমার মনে হয় যে যেটা আমি আবার বলবো, যে এখনো দেখুন এই যে আজকে সকালে যে ইয়েটা হচ্ছে, কেমন যেন একটা সমন্বয়হীনতা, কোথায় থেকে বম্ব স্কোয়াড আসবে তার জন্য অপেক্ষা করতে হবে। আপনি দেখুন যে যদি আপনি লন্ডনের এই যে সর্বশেষ ইয়েটা ক্লক কাউন্ট করে 8 মিনিটস ক্লক কাউন্ট করে করে তারপরে কিভাবে তারা ব্রিফিং গুলো দিল, কিভাবে মিডিয়াকে তারা ব্রিফ দিল, অথচ রিলিজ করলো ইয়েগুলো, ইভেন পরিচয়গুলো অনেক পরে করে। এগুলো থেকে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের এখনো মনে হচ্ছে যেন উই আর জাস্ট ওই ঘটনা ঘটছে, আমরা সবাই যাচ্ছি, শত শত লোক দাঁড়িয়ে আছে। যদি বলেন তাহলে আমরা কি ডাবল বিপদের মধ্যে পড়লাম কিনা? একটা হলো তো যদি ইশফাকুলের কথা আমি ধরে, তাহলে আমি ডিনায়াল মুডে আছি, এখন বলছি না, এখন না, কিন্তু আমার সামাজিক অবস্থাও ওই দিকের দিকে ধাবিত করছে, আমরা একটু বক ধার্মিক হওয়ার চেষ্টা করছি। এখন তো আমরা অতটা ডিনায়াল মোডে নাই, কারণ আমরা ডিনায়াল মোডে যেতে পারছি না। আর যেতে পারছি না এই কারণে যে এখানে যদি ধরুন জাপানি আর ইটালিয়ান না মারা গিয়ে শুধু বাঙালি মারা যেত, তাহলে আমরা কিন্তু ডিনায়াল মোডে এখনো হয়তো থাকতাম। কিন্তু এখন আন্তর্জাতিক যে চাপটা বা আন্তর্জাতিক নজরদারি যে বাংলাদেশে আছে, সেখানে এখন আর আপনার ডিনায়াল করার কোনো উপায় নেই। দ্য ফ্যাক্ট রিমেইনস যে সিরিয়া থেকে এখানে আসছেন, নো,
কিন্তু আপনি তো ইজমটা তো চলে আসছে, আর ওইটাই তো কানেকশন। আপনি যদি আর আমাকে যে বলতো হোমগ্রোন আইএস, আরে হোমগ্রোন সে তো মরার আগে তারা আইএস এর ফ্ল্যাগের উপরে তারা ছবি কথাটা হলো হোমগ্রোনই হলো, হোমগ্রোন সবই তো হোমগ্রোন। হোমগ্রোন হলে তো বিপত্তার কম, হোমগ্রোন হলো, কিন্তু তার আইডিওলজিটা তো হোমগ্রোন না। সেই আইডিওলজি তো গ্রহণ করছে কোনো জায়গা থেকে। আমি ইশফাকের সাথে একটা জায়গায় একটু বলি, ধর্ম রাজনীতি এটা কিন্তু দুনিয়াতে সব জায়গায় আছে, এটা কোনো ইউ ক্যানট সেপারেট। যদিও চার্চ অ্যান্ড স্টেট অনেক আগে সেপারেট হয়ে গেছে, এখনো আছে, কিন্তু কথাটা হলো যে আপ টু হোয়াট এক্সটেন্ট, কথাটা হলো কতটুকু আমি এটাকে নিয়ে যাব। এখন আমাদের দেশে যা দেখা যায়, কোনো কিছু হলে উই টেক রিফিউজ অফ দোজ পিপল, হ্যাঁ, যে তাকে নিয়ে আসা হয় অন বোর্ড টু মি, কিন্তু আমরা অতিরিক্ত করে ফেলি, যেটাই আমরা করি একটু অতিরিক্ত করে ফেলি। ধর্মের সাথে রাজনীতির ক্ল্যাশ হওয়ার কথা নয়, সবাই আমরা ধার্মিক, কিন্তু আমরা রাজনীতি তো করছি, হয়তো কেউ বেশি কেউ কম। বাট পয়েন্ট যেটা সেখানে যে আপনি তাকে কতটুকু এক্সট্রিমে নিয়ে আসবেন, কতখানি নিয়ে আসবেন, তাকে কতখানি আপনি দেবেন, কতখানি আপনি তার কাছ থেকে নেবেন। তো এইগুলো কিন্তু এগুলো খুবই কমপ্লিকেটেড ইস্যু। আমরা যত তাড়াতাড়ি বা সহজে যেটা বলছি, এটা খুব সহজ বিষয় নয়। কেউ তো বলবে আর্ট অ্যান্ড কালচার হলে পরে এটা শেষ হয়ে যাবে, দ্যাটস নট ট্রু। এমনও হতে পারে যে আর্ট অ্যান্ড কালচারের কথা আমরা বলছি, দ্যাট ক্যান বি এ কাউন্টার প্রোডাক্টিভ। কাজে আপনাকে সব কিছু মিলিয়ে দেখতে হবে, যে আপনি আর্ট কালচার আনবেন, আপনি খেলাধুলা নিয়ে আসবেন, এবং সবাই মিলে আপনি খেলাধুলা নিয়ে আসবেন, আপনি এই যে সামাজিকতাটা নিয়ে আসবেন। আপনি চিন্তা করেন, আমি তো ধর্মচর্চাটা সঠিক ধর্ম ছাড়া সঠিকটাই একটা মানুষের জীবনে ধর্ম ছাড়া আপনি চলতে পারবেন। আইদার আপনি ধর্ম বিশ্বাস করেন, না করেন, যে না করে ওটাও কিন্তু তার জন্য ধর্ম, যে আই ডোন্ট বিলিভ এনিথিং। কিন্তু যে ধর্মটা যদি আপনাকে অন্য ধর্মের প্রতি না, কিন্তু সেটা কোনো ধর্মে অন্য ধর্মে কিন্তু মানে কোনো ধর্মে কোনো ধর্মকে ঘৃণা হচ্ছে। এখন পৃথিবীতে হচ্ছে যে কাউন্টার অ্যাকশন হচ্ছে, এখন রিঅ্যাকশন আর কাউন্টার রিঅ্যাকশন। আগে পর্যন্ত ইভেন আল কায়েদা যখন ছিল বা তালিবান ছিল, তখনও কিন্তু অন্য ধর্মাবলম্বীদের উপরে ওই ধরনের আক্রমণ হয়নি। তালিবানেও কিন্তু আফগানিস্তানে শিখরা ছিল, হিন্দুরা ছিল। কিন্তু আইএস এর ক্ষেত্রে আমরা প্রথম দেখলাম ওই এক্সপ্রেশন, যে আমি নট অনলি তো আপনাকে মুসলমান হলে হবে না, আপনাকে তার মতাবলম্বী অর্থাৎ শিয়াদেরকে মারবো, সুন্নিরা যারা আমাকে কথা মানবে না তাদেরকে মারবো, খ্রিস্টানদেরকে মারবো। এই যে আপনার ফিলিপাইন্সে সর্বশেষ যেটা হয়েছে, বিহেডিং হয়েছে, আপনাদের খ্রিস্টানদেরকে বিহেড করেছে। এই জিনিসটা কিন্তু, এবং আমাদের এখানে যখন হোলি আর্টিজান হলো, হোলি আর্টিজান আজকে আমরা দুটো ইন্টারভিউ প্রচার করেছি যে তারা দুজন নন মুসলিম, তারা মুসলিম ধর্মের লোক না, কিন্তু তারা শুধু আল্লাহর কথা বলতে পেরেছে জন্য, একজন সূরা বলতে পেরেছে এই জন্য তারা বেঁচে গেছে, এবং যারা পারে নাই তাদেরকে মেরেছে। এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু একটা নতুন সংক্রমণ আমি বলবো, এবং এই মানে জঙ্গিবাদে একটা নতুন মাত্রা যোগ করেছে, যেটা আমাদের জন্য আরো বেশি আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা বললাম যে বাংলাদেশকে যেমন আইসোলেট করা যায় না, আবার বাংলাদেশকে সবার সাথে মিলানো যায় না। আপনি হোলি আর্টিজানের যদি অন্য দিকটা দেখেন, এরা কিন্তু বাংলাদেশিদের গায়ে হাত দেয়নি, এবং নন মুসলিমও আল্লাহ খোদার কথা বলতে হলো বেরিয়ে চলে আসছে। তাদের টার্গেটই ছিল যে এমন লোকজনের গায়ে হাত দাও যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল প্রচার হবে, বিশাল প্রচার। ওরা কিন্তু প্রচারের দিস ইজ টোটালি দে হ্যাভ কাম, আমাদের ঝান্ডাটা গেড়ে গেলাম, সারা দুনিয়াতে এটা নিয়ে হয়েছে, তার জন্য আমরা এই 5 জন মৃত্যুবরণ করবো। ও তো মরতেই আসছে। এই পথে যারা গেছে তারা কিন্তু বেঁচে আসার জন্য আসেনি যে যুদ্ধ করব আর ফিরে আসবো। দে হ্যাভ গন, দে নো হোয়াট ইজ দেয়ার এন্ড। কিন্তু এন্ড করার আগে অ্যাকর্ডিং টু দেম তারা একটা কিছু করে যাচ্ছে, অ্যাকর্ডিং টু দেম। আজকে চিন্তা করেন যে আমরা হোলি আর্টিজান না হলে এই 1 বছর তো আমরা এগুলো কথা বলতাম না। আরেকটি আপনি চিন্তা করেন যে স্টেটের উপরে আমরা যেটাকে যত সহজে দেখি, স্টেটের উপরে কত বড় একটা বার্ডেন খরচ করছে 8 লাখ টাকা, আর আমরা এখানে 800 কোটি টাকা বা 1000 কোটি টাকা খরচ করছি এর পিছনে। কতগুলো সিসিটিভি আর কতগুলো এভরিথিং ইজ চেঞ্জ, দ্য কনসেপ্ট, পুরো কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। তো কাজেই মানে অল্প পুঁজিতে বিশাল একটা, এবং আজকেও যদি দেখেন 3টি মাত্র বোমা ডিসপোজাল করেছে আমরা অনুষ্ঠান শুরু করার পর, 2টি বোমা সুইসাইডাল ভেস্ট তারা উদ্ধার করেছে। তার মানে তারা সুইসাইডাল ভেস্ট আমদানি করে এখানে বাংলাদেশে বানিয়ে বা আমদানি করে আমাদের পুরো বাহিনীকে ওটা সম্পর্কে এফেক্টিভ কিনা তাও আমরা জানি। এখন এগুলো হচ্ছে যে কস্ট, আপনি যদি রাষ্ট্রের কস্ট যদি আপনি দেখেন, তো সমস্ত কিছু মিলে আমি যেটা বলবো
আমি যদি আপনাকে বলি, আমি গ্রামগঞ্জের কথা বলতে পারছি না, এই শহর কেন্দ্রিক যে আমাদের সমাজটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে পোস্ট হোলি আর্টিজান অ্যান্ড প্রি হোলি আর্টিজানের ভিতরে। একটা জিনিস যেটা ভালো হয়েছে, এখন আমরা বিকাম মোর কনসিয়াস। কিন্তু স্যার এই কনসিয়াসটাই কিন্তু আমাদের তারা চায় যে আপনি নিজেদেরকে রেস্ট্রিক্ট করে রাখেন, আপনি বেরোবেন না, আপনি একা যাবেন না, আপনি ইয়ে ছাড়া একটা লোক ব্যাগ নিয়ে গেলে আপনি তার দিকে সন্দেহের দৃষ্টিতে রাখবেন, এটাই কিন্তু তারা চায়। বা যারা ধর্মের নামে ধর্মকে ব্যবহার করে হলেও ধর্মের কথা বলছে তাদের সম্পর্কে আপনি সতর্ক থাকবেন এবং তাদের বিষয়ে আপনি সমালোচনা করতে পারবেন না। আপনি এখন সন্দেহ ঢুকে গেছে, এই ব্যাগ নিয়ে গেছে ভাই, এই যে ব্যাগ সার্চ, এবং কি প্রকৃত ধার্মিক যিনি তার বিরুদ্ধেও কিন্তু আমরা একটা সন্দেহের দৃষ্টি সন্দেহের নখ তুলছি। এই বিষয়টা একটু আমরা আলোচনা করবো, তারপরে বিরতি যাচ্ছি। দর্শক থাকুন, আমরা আলোচনা করছি জঙ্গিবাদের উত্থান নিয়ে, এইটা তৎপরতা আমরা ঐক্যবদ্ধভাবে কিভাবে মোকাবেলা করবো সে বিষয়ে আলোচনা করছেন সাখাওয়াত হোসেন এবং ইশফাক এলাই। আমন্ত্রণ আরেকবার উপসংহারের বিরতির পরে আসলাম। আমাদের এবারের বিষয় জঙ্গিবাদ নির্মূলে ঐক্য, সবাই মিলে। আমি ইশফাক আলাই আপনার কাছে জানতে চাইব, আমরা সামাজিক বিষয়টা একটু বেশি আলোচনা করলাম বলে আমার মনে হচ্ছে, এবং একই সঙ্গে সতর্কতা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, 23টি অভিযানের কথা আমি বললাম যে 1 বছরে যদি দেখি, এবং প্রায় 70 জন জঙ্গি নিহত এবং 200-র বেশি এখন আটক আছে। কিন্তু আমরা যে সতর্কতার কথা বলি, উদ্যোগ এবং সোচ্চার হলাম, কিন্তু দেখেন 1 বছর লাগলো আমাদের একটি ময়নাতদন্তের রিপোর্ট পেতে, তাহলে কি আমাদের কথা কি ঠিক থাকলো? আমি বলবো খুবই দুঃখজনক, এবং সেটাও আবার বারবার রিপোর্ট হওয়ার পরে আপনাদের থ্রুতে, নিউজ খবরের কাগজের থ্রুতে বারবার খোঁচা দেওয়ার ফলে এখন সেটা হলো, এবং কতদিনের চার্জশিট হবে সেটা একটা ব্যাপার। এবং কয়েকজন জঙ্গি যে ধরা পড়ে নাই, মেজর জিয়া সহ, জামিন পাওয়ার ঘটনাও কিন্তু আছে, প্রায় 150 জনের মতো জামিন হয়ে গেছে। এবং এর ফলে এক তো হচ্ছে জনমনে আশঙ্কা বাড়ছে, প্লাস যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর উপরেও এটা একটা বিরূপ প্রভাব, যে আমরা এত কষ্ট করে আমরা জীবনের রিস্ক নিয়ে আমরা একটা জিনিস করলাম, আবার কোথায় থেকে বেরিয়ে দেখে আমাদের সামনে ঘোরাফেরা করছে। তো এগুলো কিন্তু খুব ইয়ে করতে হবে। মানে আমরা যেমন একদিকে চাই না যে আইনের বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হোক, ঠিক একইভাবে যখন আইনি প্রক্রিয়াও যেন দীর্ঘসূত্রিতা না হয়। আপনি দেখুন যে হোলি আর্টিজানের আগে যেসব ঘটনা ঘটেছিল, ইভেন ব্লগার হত্যা, দেখেন একটারও বিচার হয়নি। এবং প্রথম একমাত্র যে যারা যেখানে তারা নিজেরা স্বীকার করেছে এবং তারা যেসব অস্ত্র সেগুলো নিজেরা খুঁজে বের করে দিয়েছে, সেখানেও সুপ্রিম কোর্টের বিচার হয়ে গেছে। বিচার হওয়ার পরে যে কার্যকর করাটা, সেটা এখন পর্যন্ত ওই আইনি প্রক্রিয়া ঝুলে আছে। বাকি আরো কয়েকটা তো অভিজিতের কোনো প্রোগ্রেস নাই, আরো অনেক কিছুর প্রোগ্রেস নাই বিভিন্ন ক্ষেত্রে। তো আমি চাইবো যে সবকিছু যে সলভ হয়ে যাবে পৃথিবীতে সব সময় হয় না, তবে দক্ষতা আমাদের বাড়াতে হবে, শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে নয়, আইনি প্রক্রিয়ার ক্ষেত্রেও, এটা বিচারিক প্রক্রিয়া, এবং মানুষ দেখতে চাইবে যে এটা কার্যকর হয়েছে, এটা একটা জিনিস। আরেকটা যদি যে ওই যে শত আপনি নিয়ে গেলেন, নিয়ে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কি ফিগার্স, এবং যারা বাকি যারা যেটা অন্যান্য দেশে হয়, যে একটু তাদেরকে মোটিভেট করে, এমনকি ইন্দোনেশিয়ার ক্ষেত্রে হয়েছে, মালয়েশিয়ার ক্ষেত্রে, তাদেরকে আবার ফেরত এনে তারাই আবার মিডিয়াতে এসে বক্তৃতা দিয়েছে, তারা মসজিদে যাচ্ছে বা স্কুল কলেজে যে প্রচার করছে যে না, আমরা এই ভুল পথে ছিলাম, আমরা ফিরে আসছি। ডিরাডিকালাইজেশন যেটা বলি, সেটা আমাদের খুবই দরকার। আর আরেকটা আমি বলতে চাই যে ধর্মের যারা বাংলাদেশে তো আলিম উলামা সমাজ, বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। আবার ওই যেগুলো এককালীন আমরা একটা ইয়ে করলাম যে শুক্রবারের সম্বন্ধে মসজিদগুলোতে কি করা উচিত, এটা নিয়ে ওনারা কাজ করলেন, এটা প্রচারও হলো, কিন্তু এটার কোনো ইমপ্লিমেন্টেশন হয়নি। তারপরে আমি জানি যে আমরা র্যাব একটা সুন্দর পুস্তিকা বের করেছিল, ওই ওনাদের সাহায্যে আলিমরা, যে ইসলামের দৃষ্টিতে এই জঙ্গিবাদ যে গ্রহণযোগ্য নয়, সেটা নিয়ে খুব সুন্দর পত্রিকা, কিন্তু সেটারও আমি কোনো প্রচার দেখলাম না। সেটা আমি বলেছিলাম যে ফ্রি ডিস্ট্রিবিউট করেন, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, লাইব্রেরিগুলোতে আপনি ডিস্ট্রিবিউট করেন, ওর মেইন এক্সট্রাক্টগুলো নিয়ে আমরা মসজিদে, বাস স্ট্যান্ড, রোড বড় ভাবে আমরা করতে পারি। তো এই যে একটা জন আন্দোলন গড়ে তোলা, সেটা তো হয়নি। তারপরে যে আমি আবার অত্যন্ত দুঃখের সাথে বলি, আপনি ইউটিউবে গেলে দেখতে পারেন আমাদের অনেক ওয়াজ, মানে ধর্মপ্রচারের যে অনুষ্ঠানগুলো হয় এবং শুক্রবারে, এগুলোতে এখন পর্যন্ত কিন্তু মানে জঙ্গিবাদের বিরুদ্ধে তো বলা হচ্ছেই না,
অনেক কিছু উক্তি হয় মানে কোনো বক্তব্য পরোক্ষভাবে তাদেরকে পরোক্ষভাবে তাদেরকে ইয়ে করে, তাদের পক্ষে চলে যেমন যায়। ধরেন মানে ইহুদি নাসারা পৌত্তলিকবাদের বিরুদ্ধে এমন ভাবে অন্য ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করা হয় যেটা আসলে ওদের পক্ষে চলে যায়। তো এগুলো যাতে না করা হয় এই জন্য তাদেরকে ইসলামী ফাউন্ডেশনকে বলবে ও আমরা তো এত হাজার লোককে ট্রেনিং দিয়েছি, তো ট্রেনিং দিয়েছেন তো কোথায় সেগুলো আমরা কি শুনি? আমরা তো শুনি না তাদের কথা। আমরা সেই শুনি না, যেমন আবার যেমন দেখি আমি আপনার দৃষ্টি আকর্ষণ, আজকেও পত্রপত্রিকা এবং টেলিভিশনে আমরা বলেছি যে 5 জঙ্গিকে তারা চিহ্নিত করতে পেরেছে বলে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কিন্তু 1 বছরে তাদেরকে ধরতে পারে না। যদি তারা তদন্ত করে অনুসন্ধান করে তারা বের করেছে যে গাইবান্ধায় এটার পরিকল্পনা হয়েছিল, প্রশিক্ষণ হয়েছিল, তারপরে এটি পরিকল্পিত আক্রমণ হরিয়াটিজান। তারপরে কি আপনি মনে করেন যে জঙ্গি এই যে 5 জনকে নির্দিষ্ট করে বলা হচ্ছে তাদেরকে ধরা গেল না, অনেকগুলো অভিযানও আবার হলো, সেটা কি কিছু কোনো দুর্বলতা বা ধরা গেল না? তো আমরা ওনাদের ভাষ্য শুনছি, আবার অনেকেগুলো ধরা গেছে, আছে, বের হবে। যেটা বললাম যে আমাদের প্রত্যেকটা জিনিসে এমন হয়েছে যে বিশ্বাসযোগ্যতা নাই। আমি যদি একটা কথা বলি উনি বিশ্বাস করবেন না, আমি বললে উনি বিশ্বাস করবেন না, কারণ অনেকগুলো দুর্ঘটনার কারণে ইনস্টিটিউশনের উপরে আমরা বিশ্বাস রাখতে পারি না। জেনারেলি ইনস্টিটিউশন যদি সঠিক কাজটা করে সেটা নিয়েও সন্দেহ পোষণ করা হয়। যেমন আমি বলি আপনাকে, ময়না তদন্তের রিপোর্ট, ময়না তদন্ত, আমি ও তদন্ত বাদই দিলাম, ওই তদন্ত জটিল, সেই প্রসঙ্গে আমি আসছি। ময়না তদন্ত রিপোর্ট যদি 1 বছর পরে পাওয়া যায় তাহলে ঠিক আজকে একটা দেওয়া হলো, গত 2 দিন যাবত আপনি আমি কি মনে করতে পারি? আমি তো ভিতরের খবর জানি না, এটা কি সিআই এর কাছে গেছে না এটা কোথায় কেজিবির কাছে গেছে। ময়না তদন্ত রিপোর্ট সিম্পল একটা, ওরা মারা গেছে, ওই লোকগুলা কেমনে মারা গেছে তো চোখের সামনে। সেই ময়না তদন্ত রিপোর্টটা আজকে আপনারা বলছেন আজকে বেরোচ্ছে। যেই ইনভেস্টিগেশনের কথাটা বলা হচ্ছে সেই ইনভেস্টিগেশনটা দেরি হওয়ার আমি মনে করি, উইথ লিটল ব্যাকগ্রাউন্ড, এই ইনভেস্টিগেশনটা কিভাবে হবে? কারণ আপনি যাদেরকে বলছেন যে এ যুক্ত ছিল, ও যুক্ত ছিল, ও এখান থেকে আসছে, কি নাম ওর, কানাডা থেকে আসছিল যে আসছে তামিম চৌধুরী, সে হোতা, কেউ তো নাই। আপনি যে হোতা মোতা এগুলো যে কানেকশন করবেন, কেউ তো নাই, সব তো ক্রস ফায়ারে মারা গেছে, না হয় অভিযানে মারা গেছে। এখন আপনি ইনভেস্টিগেশনটা কিভাবে করছেন? 5 জন লোক আসছে, মেরে গেছে, তারা আইএসএ ঝান্ডা নিচ্ছে, আমরা চোখে দেখছি। এবং এই ইনভেস্টিগেশনটা আপনি তড়িঘড়ি করে 10 জন লোক অন্যদের ধরে নিয়ে আপনি করতে পারবেন না, সেটা আমরা চাইও না, পারবেন না, আপনি চাইলেও পারবেন না। এই জন্য যে এখানে যেটা বললাম, এখানে তো ইনভলভড ইন্টারন্যাশনাল কমিউনিটি। কারণ আপনি ইটালিয়ান মারা গেছে, জাপানিজ মারা গেছে, আমেরিকান মারা গেছে, ইন্ডিয়ান মারা গেছে, কানাডা, ভারতীয়, সো এভরিবডি ইজ ইন্টারেস্টেড। আপনি এইভাবে তো ইনভেস্টিগেটটা করতে পারবেন না। আর দ্বিতীয় হলো, এই ধরনের ইনভেস্টিগেশন করতে যেই ধরনের সক্ষমতার প্রয়োজন, যেই ধরনের আপনার কালচার, আপনি 10 জনকে ট্রেনিং দিয়ে আনতে পারেন, কিন্তু আপনার যদি বাহিনীর মধ্যে সেই কালচারটা না থাকে, সেই ট্রেডিশনটা যদি না থাকে, তাহলে আপনি 100 জনকে প্রশিক্ষণ দিয়ে আনলেও হবে না। আপনি মনে করেন একটা সামরিক বাহিনী, আপনি বলেন না আমি 20 জন কমান্ডো নিয়ে আসছি, কিন্তু ওই সামরিক বাহিনীর মধ্যে 20 জন কমান্ডোর কালচারই যদি না থাকে, একটা কালচারাল বিষয় আছে, সেটাই যদি না থাকে তাহলে এটা দিয়ে কিছু হবে না। ছোট্ট একটা প্রশ্ন, একটু অস্বাভাবিক হবে জানি, এই কমান্ডোরা ঢাকায় আছে, তাই না? একটা জরুরি বাড়ি ঘিরে রেখেছে সিলেটে, আচ্ছা তখন কেন আমরা হেলিকপ্টারে সেই কমান্ডোদের না বাইরোডে কেন যাই? সিলেটে হোক আর ঢাকায় হোক, যে ধরনের যে লেভেল অফ ওইসব ওখানে ওই ধরনের কমান্ডারও দরকার। প্রত্যেক লোকাল আর্মি বোম ডিসপোজাল ইউনিট তারা ঢাকা থেকে গেল, ঠিক আছে, সেটা অসুবিধা নাই, কিন্তু ঢাকা থেকে এত কাজে আমরা হেলিকপ্টার ব্যবহার করতে পারি। আমাদের রাজনীতিবিদরা এখন অহরহ এমপিরা ফিতা কাটার জন্য হেলিকপ্টার, প্রাইভেট হেলিকপ্টার নিয়ে যায়। আমরা বোম ডিসপোজালের 5 জন লোককে কোনো একটা হেলিকপ্টারে কুষ্টিয়ায় 8 ঘন্টা 40 মিনিটে পৌঁছতে পারলাম না। এটা শোনেন, এটা কোঅর্ডিনেশন নাই, ও যে বলছে যে কোঅর্ডিনেশন নাই, এটা প্ল্যানিং নাই। আমি এই ঘটনাটা করছি, আমি 5 জন লোক আমি নিয়ে যাচ্ছি। আপনি কি মনে করেন যে যদি, সরি কথার কথা, যদি হোম মিনিস্ট্রি বা কেউ যদি বলতো যে আমার 10 জন লোককে নিয়ে যেতে হবে ইমিডিয়েটলি, বাংলাদেশ এয়ারফোর্সকে বলো, এয়ারফোর্সের হেলিকপ্টার 10 জন লোককে বসায় নিয়ে যেতে পারতো। হ্যাঁ, এখন আমি জানি না এয়ারফোর্সকে চাইছে না চায় নাই, বা কোঅর্ডিনেশন, দিস ইজ কল্ড কোঅর্ডিনেশন। আপনি একটা কোঅর্ডিনেট এফর্ট নাই তো, আপনি দেখছেন এর আগে থেকে আমরা তো একই গ্রুপে ছিলাম, যে আমরা হোলি আর্টিজানের আগে থেকে আমরা বলে আসছি যে একটা
ন্যাশনাল প্ল্যান এবং একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, যে একটা ঘটনা ঘটলে এসপি সাহেবের দায়িত্ব কি, থানার ওসির দায়িত্ব কি, ফায়ার ব্রিগেডের দায়িত্ব কি, হসপিটালের ডাক্তার সোজা চলে যাবে, ব্লাড ব্যাংকে থাকবে, ইভ্যাকুয়েশন কিভাবে, প্রত্যেকের কাজে আমরা যেমন ফ্লাডের ব্যাপারে করেছি, সাইক্লোনের ব্যাপারে অত্যন্ত বাংলাদেশের মডেল এখন অন্য দেশে নিচ্ছে, একইভাবে এই আমাদের এগুলোর ব্যাপারে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। কিন্তু আমি জানি না যে আদৌ এই ধরনের তাহলে ইশফাকুল চৌধুরী এবং সাখাওয়াত হোসেন, তাহলে আমরা অনেক সামাজিক কথা বললাম যেটার জন্য অনেক দিন ধরে কাজ করতে হবে, তার আগে ছোট এই কাজটা কেন হয় না যদি শেষ করেন? হ্যাঁ, একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট বলে একটা দেশের মধ্যে থাকে, ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ, সেটা কিন্তু ডাউন লেভেল থাকে। আপনি ডিস্ট্রিক্টে কোনো ঘটনা ঘটলে উনি যদি এখন হোম মিনিস্ট্রিতে খুঁজতে থাকেন, হ্যাঁ, ডিসি সাহেব যদি খুঁজতে থাকেন, হি হ্যাজ টু টেক ইমিডিয়েট অ্যাকশন, যে তার একটা ক্রাইসিস গ্রুপ থাকে। এখন আমাদের এখানে যা দেখা যাচ্ছে, এভরিবডি ইজ লুকিং টুয়ার্ড প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কি নির্দেশে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু নির্দেশ তো দেবেন না, ইউ আর সাপোজ টু হ্যাভ আ প্ল্যান, দেন বড় কিছু হলে আপনি ন্যাশনাল কোঅর্ডিনেশন প্ল্যানে সেখানে অত প্রাইম মিনিস্টার উড হেড। কিন্তু আপনি ইমিডিয়েটলি লন্ডনে এই ঘটনা ঘটছে 8 মিনিটের মধ্যে আসলো, তারপর ও তো বসে থাকে না যে ভাই আমাকে এখন, হ্যাঁ। তার মানে আমরা আজকে এখানে এরকম করতে পারি যে তাহলে যত বড় আলোচনা বা দীর্ঘমেয়াদী যে সমস্ত কাজ চলবে, যা চলা উচিত আদর্শিক সংগ্রামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, প্রতিরোধের জন্য, তার সাথে সাথে এই যে বিন্দুর জায়গাটা, এক্স্যাক্টলি এখানেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে এই আলোচনা চালিয়ে যাব, কারণ এই আলোচনাটা আমরা 1 মাস করতে চাই, তারপরে আমরা এই উপসংহার টানবো। আমাদের সঙ্গে ছিলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাকুল চৌধুরী, আপনাকে ধন্যবাদ, এবং সাবেক নির্বাচন কমিশনার নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আমি একটি প্রশ্ন শুধু রেখে গেলাম, পরবর্তীতে কোনোদিন আলোচনা করবো রাজনীতিতে, নির্বাচনে এইটার কোনো এজেন্ডা হওয়া উচিত কিনা নির্বাচনী দলগুলোর কাছে, এই বিষয়ে নিশ্চয়ই পরে একদিন আলোচনা হবে। আজকে শেষ করতে চাই। দর্শক, আপনাদেরও ধন্যবাদ। ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়, আলোচনা করব জঙ্গিবাদ নির্মূলে ঐক্য, সবাই মিলে। সবাই থাকুন ডিবিসি নিউজের সঙ্গে 24 ঘন্টা।